প্রিয় দেশবাসী, কিছু কিছু ঘটনা শুনতে প্রচণ্ড সাহসের প্রয়োজন হয়। জম্মু কাশ্মীরের পেহেলগামে যেদিন এই ঘটনা ঘটেছিল তার বহুদিন আগে থেকে এর পরিকল্পনা করা হয়েছিল। সন্ত্রাসবাদীরা এক সাহসী সেনা জওয়ানের স্ত্রীকে অপহরণ করে জঙ্গলের গভীরে নিয়ে গিয়েছিল। সেখানে তারা তার থেকে গোপন তথ্য বের করার চেষ্টা করেছিল, কিন্তু তারা কেন এমন করল? আর সেই রাতে সেই সন্ত্রাসীরা ওই জওয়ানের স্ত্রীর সঙ্গে কি করেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। এই ঘটনা শুনে আপনার মধ্যে এক ভারতীয় হিসেবে গর্ব জন্ম নেবে, কারণ এটি শুধু ঘটনা নয়, এক সাহসী নারী ও ভারতের বীর সন্তানদের কাহিনী, যারা দেশের জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করে দিয়েছিল। যদি আপনি সত্যিকারের দেশপ্রেমিক হন তাহলে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখুন। যদি এই সত্য ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক করুন এবং যত বেশি সম্ভব মানুষের সঙ্গে শেয়ার করুন, যাতে ভারতের সেনাদের বীরত্ব পুরো পৃথিবী জানতে পারে। চলুন এখন শুরু করি। জম্মু কাশ্মীরের পেহেলগামের উপত্যকাগুলো সেই সকালে সূর্যের প্রথম কিরণে স্নাত হয়ে উঠেছিল। বরফে ঢাকা পাহাড়, আকাশ ছোঁয়া দেবদারু গাছ আর হ্রদের স্থির জলে প্রতিফলিত আলো, সবকিছু মিলিয়ে যেন কোনো জাদুকরী ছবির মতো দৃশ্য। মার্চ মাস পর্যটকরা আসতে শুরু করেছিল। দেশ বিদেশ থেকে মানুষ এসেছিল এই সৌন্দর্য উপভোগ করতে। দিল্লি ও জয়পুর থেকে কয়েকটি পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারগুলোর মধ্যেই ছিল এক দম্পতি, বিক্রম সেন ও তার স্ত্রী অংশিকা। বিক্রম ভারতীয় সেনাবাহিনীর এক প্রভাবশালী অফিসার ছিল। তাদের বিয়ে হয়েছে 2 বছর আগে, আর এটি ছিল তাদের প্রথম পাহাড় ভ্রমণ। অংশিকার পাহাড়ের প্রতি এক অদ্ভুত ভালোবাসা ছিল, তাই বিক্রম এই জায়গাটি বেছে নিয়েছিল যাতে স্ত্রীকে খুশি করতে পারে। গেস্ট হাউসে চেকিং করার পর তারা স্থানীয় বাজার ঘুরে দেখল, রকমারি কাশ্মীরি খাবার খেলো এবং পরের দিন ট্রেকিংয়ে যাওয়ার পরিকল্পনা করল। পরদিন সকালে সূর্যের মৃদু আলোয় দুজনে উপত্যকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাতাসে ছিল এক সতেজ গন্ধ, আর পাখিদের কাকলি যেন চারপাশকে জীবন্ত করে তুলেছিল। অংশিকা হাসি মুখে বলল, বিক্রম, তুমি সত্যিই আমাকে স্বর্গে নিয়ে এসেছ। বিক্রম হেসে উত্তর দিল, হ্যাঁ, এই জায়গাটি সত্যিই স্বর্গ। আমি চাই তুমি সারা জীবন এই মুহূর্তগুলো মনে রেখো। ধীরে ধীরে সূর্য অস্ত যেতে শুরু করলো। ঠিক তখনই বিক্রমের চোখে পড়ল 3 জন অপরিচিত লোক, যারা সেনার পোশাক পরে দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। তাদের চলাফেরা কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল। বিক্রম মনোযোগ দিয়ে দেখল তাদের ইউনিফর্মের ব্যাচ আর ইউনিটের নাম নকল মনে হচ্ছে। সে ধীরে ধীরে অংশিকাকে বলল, মনে হচ্ছে এরা আর্মির লোক নয়, কিছু একটা গোলমাল আছে, চলো এখান থেকে চলে যাই। অংশিকা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তার মানে? বিক্রম বলল, এরা ভুয়ো সৈনিক, আমি নিশ্চিত। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে অজানা একজন লোক এসে তাকে শক্ত করে ধরে ফেলল এবং এক মুহূর্তে বিক্রমকে অজ্ঞান করে দিল। তারপর সেই 3 জন অপরিচিত লোক অংশিকাকে টেনে নিয়ে গেল জঙ্গলের দিকে। চারপাশে ঘন অন্ধকার, রাতের ঠান্ডা হাওয়া আর ভিজা মাটিতে পড়ে থাকা পাতার খসখস শব্দ। দূরে কোথাও পাথর গড়িয়ে পড়ার শব্দে অংশিকার বুকের ধড়ফড়ানি আরও বেড়ে গেল। এক অজানা ভয় তাকে গ্রাস করে নিচ্ছিল। কিছুক্ষণ পর অংশিকার জ্ঞান ফিরল। চোখ খুলতেই সে নিজেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেল। ঠান্ডা হাওয়ায় তার শরীর প্রায় অবশ হয়ে গিয়েছিল। চারদিকে হালকা কুয়াশা ছেয়েছিল, আর গাছের পাতার ফাঁক দিয়ে আসা ক্ষীণ আলো যেন কোনো ভয়ানক দুঃস্বপ্নের মতো লাগছিল। তার সামনে বসেছিল সেই 3 জন ভুয়ো সৈনিক। এখন তারা নিজেদের আসল চেহারায় ইউনিফর্ম ছাড়া। আগুনের সামনে বসে তারা কিছু খাচ্ছিল। অংশিকার বুকের ধড়ফড়ানি বেড়ে গেল, কিন্তু সে নিজের মনে সাহস জোগাল। মনে মনে বলল, ভয় পেলে কিছু হবে না, আমাকে কিছু করতে হবে। ধীরে ধীরে চোখ খুলে সে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। গাছের ডালপালা, মাটিতে পড়ে থাকা শুকনো পাতা, আকাশের তারা, সবকিছু। বাতাসের প্রতিটি ঝাপটা, পাতার খসখস আওয়াজ তার সতর্কতা আরও বাড়িয়ে তুলছিল। একজন সন্ত্রাসী জিজ্ঞাসা করলো, বলো, পেহেলগামে কত লোক আছে? কারা কারা এসেছে? অংশিকা চুপ করে রইল। তার গলা শুকিয়ে গিয়েছিল, বুকের ভেতর হৃদস্পন্দন আরও বেড়ে গিয়েছিল। সে দেখল তাদের কাছে আধুনিক অস্ত্র, একটা বড় মানচিত্র আর একটা স্যাটেলাইট ফোন রয়েছে। হঠাৎ দ্বিতীয় সন্ত্রাসী রেগে গিয়ে নিজের রাইফেলের বাট দিয়ে অংশিকার কনুইতে আঘাত করল। চিৎকার করে বলল, বল, না হলে তোরও সেই পরিণতি হবে যা তোর স্বামীর হয়েছে। অংশিকার চোখে জল চলে এলো, কিন্তু সে ভেঙে পড়ল না। ধীরে ধীরে সে তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলো। কতগুলি পরিবার এসেছে, কতজন মানুষ আছে, তাদের বয়স কত ইত্যাদি।
যখন তারা পর্যটকদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলো, অংশিকা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাদের ধর্ম সম্পর্কে আমি কিছুই জানি না। তৃতীয় সন্ত্রাসী, যে এতক্ষণ চুপ করেছিল, হঠাৎ গম্ভীর স্বরে বলল, আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে, সবকিছু নির্ধারিত পরিকল্পনা মতো করা উচিত। তারপর সে স্যাটেলাইট ফোন তুলে নিয়ে কারোর সঙ্গে কোড ভাষায় কথা বলতে লাগলো। অংশিকা কিছুই বুঝতে পারল না, কিন্তু তার মনে হলো তারা কোনো বড় পদক্ষেপ নিতে চলেছে। কিছুক্ষণ পর তারা অংশিকাকে দুদিক থেকে ধরে জঙ্গলের আরও গভীরে নিয়ে গেল। জায়গাটা ছিল একদম নির্জন। এক পুরনো শুকনো গাছের কাছে পৌঁছে তারা অংশিকাকে গাছের সঙ্গে বেঁধে ফেলল। একজন সন্ত্রাসী হুমকি দিয়ে বলল, এবার যদি মিথ্যে বলিস এমন অবস্থা করব যে দেখে লোকের আত্মা কেঁপে উঠবে। অংশিকা কাঁপছিল ঠান্ডায়, ভয়ে আর সেই অজানা অনিশ্চয়তায় যা তার চোখের সামনে দাঁড়িয়েছিল। সে ঘন কালো আকাশের দিকে তাকালো। মনে হচ্ছিল যেন আর কোনো আশার আলো নেই, কিন্তু বুকের গভীর থেকে এক ক্ষীণ কণ্ঠ এখনো বলছিল, ভয় পেও না, সাহস রাখো। এদিকে বিক্রমের জ্ঞান ফিরল। চোখ খুলতেই দেখল সে হাসপাতালের বেডে শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা আর সারা শরীর ব্যথায় বিদীর্ণ। চোখ খোলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে প্রথম শব্দ বেরোলো, অংশিকা। তার চিৎকার শুনে ডাক্তাররা দ্রুত এগিয়ে এলেন। বিক্রম উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করল, আমার স্ত্রী অংশিকা কোথায়? সে ঠিক আছে তো? ডাক্তার গম্ভীর মুখে বললেন, দেখুন, আপনাকে গেস্ট হাউসের কাছে অজ্ঞান ও আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। 2 স্থানীয় ব্যক্তি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, কিন্তু আপনার স্ত্রীর বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা আপনাকে একাই পেয়েছি। এই কথা শুনে বিক্রমের বুক হিম হয়ে গেল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল অংশিকার আর্তচিৎকার। সে যন্ত্রণাকে উপেক্ষা করে উঠে বসার চেষ্টা করল। এখন তার মনে একটাই চিন্তা, যেভাবেই হোক অংশিকাকে খুঁজে বের করতে হবে। ডাক্তার জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদের বলতে পারবেন ঠিক কি ঘটেছিল? বিক্রম তাকে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিল। তার কথা শুনে ডাক্তার হতবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় সেনা ইউনিটকে খবর পাঠালেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনা ও পুলিশ তৎপর হয়ে উঠল। পেহেলগামকে ঘিরে থাকা সম্ভাব্য সব জঙ্গল এলাকায় সার্চ অপারেশন শুরু হলো। আকাশে ড্রোন ওড়ানো হলো আর মাটিতে ট্র্যাকিংয়ের জন্য স্নিফার ডগস ছেড়ে দেওয়া হলো। বিক্রমের প্রাথমিক চিকিৎসা চলছিল, কিন্তু সে হাসপাতালে থাকতে রাজি হলো না। ডাক্তারদের চোখে চোখ রেখে সে বলল, আমার স্ত্রী এখন ওদের হাতে বন্দী, আমি এখানে বিশ্রাম নিতে পারবো না, আমাকে যেতে হবে। বিক্রম ফিরে গেল সেই জায়গায় যেখানে সন্ত্রাসীরা তার ওপর হামলা করেছিল। এদিকে কাশ্মীরের আইজি এবং এনআইএর সিনিয়র অফিসাররাও ঘটনাস্থলে পৌঁছে গেলেন। বিক্রম তার স্ত্রীর অপহরণের সঙ্গে যুক্ত প্রতিটি তথ্য তাদের জানালো। তার অভিজ্ঞতা ও সামরিক প্রশিক্ষণ দেখে তদন্তকারী দল বুঝতে পারল এই অভিযান বিক্রমকে ছাড়া অসম্পূর্ণ। তাই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে বিশেষ পরামর্শদাতা হিসেবে অপারেশনের সঙ্গে যুক্ত করলেন। ঠিক তখনই এক অফিসার সন্দেহ প্রকাশ করে বলল, স্যার, যদি ওরা সত্যিই সন্ত্রাসী হয়ে থাকে তাহলে এতক্ষণে ওরা নিশ্চয়ই এলওসি পার করে গেছে। বিক্রম এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, না, তারা এলওসির দিকে যাচ্ছে না, তাদের পরিকল্পনা কিছু আলাদা। তারা অংশিকাকে শুধু অপহরণের জন্য তুলে নিয়ে যায়নি, তাদের ওর কাছ থেকে পাওয়া কোনো তথ্য দরকার ছিল। এর অর্থ পরিষ্কার, তারা কোনো বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। বিক্রমের কথা শুনে সব অফিসার সতর্ক হয়ে উঠল। সঙ্গে সঙ্গে পুরো এলাকাতে হাই অ্যালার্ট জারি করা হলো। পেহেলগাম থেকে শুরু করে অনন্তনাগ পর্যন্ত সব সীমান্ত তৎক্ষণাৎ সিল করে দেওয়া হলো। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হলো এবং প্রতিটি যানবাহনের নজরদারি শুরু হলো। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলো। চারপাশে এক গভীর নিস্তব্ধতা ও সতর্কতার আবহ ছেয়ে গেল। সৈনিকদের মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল টান টান উত্তেজনা। একটা দিন কেটে গেল, কিন্তু অংশিকার কোনো খবর পাওয়া যায়নি। এখন রাত। জঙ্গলের ভেতর আবারও নেমে এলো সেই ভয়াবহ নীরবতা। 3 জন সন্ত্রাসী ক্লান্তিতে অবসন্ন হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। আর একটু দূরে অংশিকা, যাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, সে চুপচাপ বসেছিল, কিন্তু তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না, বরং ছিল সাহস আর আশার আলো। ধীরে ধীরে সে নিজের কবজির দড়িটা টানতে শুরু করলো। অনেক চেষ্টার পর অবশেষে দড়ি খুলে গেল। সুযোগ বুঝে সে নিঃশব্দে উঠে দাঁড়ালো এবং দৌড়ে পালাতে চেষ্টা করলো। কিন্তু হঠাৎ এক সন্ত্রাসীর ঘুম ভেঙে গেল। সে চিৎকার করে উঠল, ভাইজান, তাড়াতাড়ি ওঠো, মেয়েটা পালাচ্ছে। তার চিৎকার শুনে বাকিরাও হকচকিয়ে উঠে পড়ল। 3 জন মিলে অংশিকাকে ধরার চেষ্টা করল, কিন্তু এবার অংশিকা ভয় পেল না। সে নিজের সমস্ত শক্তি দিয়ে তাদের মোকাবিলা করল।
প্রথমে সে সামনে এগিয়ে আসা এক সন্ত্রাসীর পেটে কুনুই মেরে প্রচণ্ড জোরে আঘাত করল। তারপর দ্বিতীয় জনের পায়ে লাথি মারল। তৃতীয় জনের উপর সে পাশে পড়ে থাকা লাঠি দিয়ে আঘাত করল। তিনজনেই যন্ত্রণায় কাতরাতে লাগলো। অংশিকা সুযোগ বুঝে জঙ্গলের ভেতর ছুটে পালিয়ে গেল। সন্ত্রাসীরা তার পেছনে তাড়া করল। তারা টর্চ আর অস্ত্র হাতে নিয়ে জঙ্গলের ভেতরে তাকে খুঁজতে লাগলো। কিন্তু অংশিকা তখন জঙ্গলের গভীর অন্ধকারে এক ঝোপের আড়ালে লুকিয়েছিল। তার নিঃশ্বাস দ্রুত চলছিল, বুক ধরফর করছিল। সন্ত্রাসীরা তাকে খুঁজতে খুঁজতে চারপাশে ঘুরতে লাগলো, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। পরের দিন সকালে পেহেলগাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে জঙ্গলে একটি রাখাল এক মেয়েকে গাছের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিল। পুলিশের দল পৌঁছে দেখল সে আর কেউ নয়, অংশিকাই। অংশিকা অজ্ঞান ছিল, কিন্তু জীবিত। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা জানালেন সে শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত ক্লান্ত, তবে আপাতত স্থিতিশীল অবস্থায় আছে। কিছুক্ষণ পর যখন অংশিকার জ্ঞান ফিরল, পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। অংশিকা যা বলল তা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। সে বলল, ওরা সাধারণ সন্ত্রাসী নয়, ওরা প্রশিক্ষিত। তারা আগে থেকেই জানতো আমরা কবে, কোথায় আর কতজন আসব। তারপর সে জানালো, তারা আমাকে একের পর এক প্রশ্ন করেছিল, নাম, ধর্ম, আমরা কোথা থেকে এসেছি। তাদের কাছে একটা নোটবুক ছিল যেখানে তারা সব তথ্য লিখে রাখছিল। একজন সন্ত্রাসী বলছিল যে তাদের বিশেষ কিছু মানুষকে লক্ষ্য বানাতে হবে। যখন একজন পুলিশ অফিসার জিজ্ঞাসা করলেন তাহলে কি ওরা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষকেই টার্গেট করছে, অংশিকা জানালো, হ্যাঁ। এই কথায় সবাই বুঝে গেল এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি বড় পরিকল্পিত আক্রমণ হতে চলেছে। অংশিকা যে তথ্য দিল তার সাহায্যে সেনা ও পুলিশ তৎক্ষণাৎ কার্যক্রম শুরু করলো এবং মাত্র 24 ঘন্টার মধ্যে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা হলো। ওই টাস্ক ফোর্সে ছিলেন বিশেষ ফিল্ড ইন্টেলিজেন্স অফিসার, সাইবার বিশ্লেষক এবং ট্র্যাকিং এক্সপার্টরা। প্রথম ধাপে এনআইএ সন্ত্রাসীদের ফোনের ফ্রিকোয়েন্সি ট্রেস করলো। তদন্তে দেখা গেল তাদের শেষ সিগন্যাল পেহেলগাম থেকে প্রায় 17 কিলোমিটার দূরে একটি পুরনো মিলিটারি বাংকারের কাছ থেকে এসেছে। সেটা সেই বাংকারেরই ছিল যেটা 90-এর দশকে ভারতীয় সেনা ব্যবহার করত, কিন্তু এখন তা পরিত্যক্ত অবস্থায় ছিল। সেনা তৎক্ষণাৎ সেটিকে সন্দেহভাজন আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করল। সন্ত্রাসীদের কাছে পৌঁছানোর জন্য 3টি ভিন্ন রুট নির্ধারণ করা হলো। ওই রুটগুলোতে ক্রমাগত ড্রোন দিয়ে নজর রাখা হলো এবং কিছু স্থানে থার্মাল ইমেজিং ক্যামেরাও স্থাপন করা হলো, যাতে অন্ধকার ও ঘন জঙ্গলের মধ্যেও কারোর উপস্থিতি ধরা পড়ে। এই অপারেশনের দায়িত্বে ছিলেন কর্নেল বলরাম সিং। তিনি বিক্রমকে অপারেশনাল অ্যাডভাইজার হিসেবে সঙ্গে রেখেছিলেন। বিক্রমের অভিজ্ঞতা ও তার স্ত্রীর ঘটনার বর্ণনা মিশনের জন্য অত্যন্ত মূল্যবান ছিল। একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে অঞ্চলটির ডিজিটাল ম্যাপিং তৈরি করা হলো এবং স্যাটেলাইট ফুটেজ গভীরভাবে বিশ্লেষণ করে দেখা হলো সন্ত্রাসীরা কোন পথে ঢুকেছিল। অন্যদিকে এনআইএর সাইবার টিম সোশ্যাল মিডিয়া ও সন্ত্রাসী নেটওয়ার্কে চলমান কার্যকলাপ খতিয়ে দেখতে শুরু করলো। সম্প্রতি কয়েকটি কোড ওয়ার্ডে কথোপকথন ধরা পড়েছিল। কোড ওয়ার্ডগুলো ক্র্যাক করে একটি বড় সত্য সামনে এলো। এরা শুধুই হামলা করতে চায়নি, বরং একটি বড় মিডিয়া স্টান্ট করে দর্শনীয়ভাবে আগামী ঘটনা দেখানোরও পরিকল্পনা করছিল। পুলিশ কিছু স্থানীয় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করল। এক যুবক জানালো যে সে জঙ্গলের ভেতরে রাতে কিছু অপরিচিত লোককে দেখে। তাদের ভাষা আলাদা এবং তারা রাতে আসা যাওয়া করত। তার কথাকে গুরুত্ব দিয়ে ওই এলাকায় তদন্ত কমিটি বসানো হলো। আমাদের কাছে বেশি সময় নেই, বিক্রম বলল। যদি ওদের উদ্দেশ্য আক্রমণ করা হয় তারা শীঘ্রই তা করতে পারে। আগামী 12 ঘন্টা আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সেনা এর নামকরণ করল অপারেশন গরুর। তাতে 3টি ইউনিট গঠন করা হলো, একটি রিকন ইউনিট, একটি আক্রমণকারী ইউনিট এবং একটি ব্যাকআপ ইউনিট। যোগাযোগ সম্পূর্ণ এনক্রিপ্টেড রাখা হলো এবং পেহেলগামের বাইরে সব রাস্তা বন্ধ করে দেওয়া হলো। 24 ঘন্টার মধ্যে বিশেষ টাস্ক ফোর্স গঠিত হলো। স্যাটেলাইট ফুটেজ খুঁটিয়ে দেখা হলো এবং পেহেলগামের সব এন্ট্রি এক্সিট পয়েন্ট সিল করে দেওয়া হলো। ফোনের লোকেশন ট্রেস করে দেখা গেল সন্ত্রাসীরা এখনও জঙ্গলের মধ্যেই লুকিয়ে আছে, সম্ভবত কোনো গুহা বা পুরনো বাংকারে। সময় কম, জরুরি ব্যবস্থা নেওয়া হলো। তদন্তে আরও জানা গেল যে ওই সন্ত্রাসীরা লস্কর হক নামে একটি নতুন সংগঠনের সদস্য। ওই গোষ্ঠীর উদ্দেশ্য ছিল দেশের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দেওয়া। তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল একটি নকল ভিডিও বানিয়ে দেখানো যে সেনা, পুলিশ স্থানীয় জনগণের ওপর অত্যাচার করছে। সেই কাহিনীর আড়ালে বড় সড় হিংসা ও আক্রমণ করার পরিকল্পনা ছিল।
ওরা এই নকল ভিডিওটি বিদেশি মিডিয়া পর্যন্ত পৌঁছে দেওয়ার ষড়যন্ত্র করছিল। এনআইএ এর এক কর্মকর্তা এটিকে সাইকোলজিক্যাল অপারেশন বলে ঘোষণা করেন। এর মানে স্পষ্ট, এটি শুধু শারীরিক আক্রমণ নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের ভাবমূর্তি নষ্ট করাও তাদের পরিকল্পনার অংশ। সেনাবাহিনী শুরু করলো অপারেশন সূর্য। পাহেলগামের জঙ্গলে ড্রোন ও স্নাইপার মোতায়েন করা হলো। এক রাতে গুহার ভেতরে নড়াচড়া দেখা গেল। সঙ্গে সঙ্গে কমান্ডো ইউনিট পাঠানো হলো। সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করলো। উভয় দিক থেকে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হলো। গুলির আওয়াজ গোটা উপত্যকা জুড়ে প্রতিধ্বনিত হলো। আংশিকা যে গোপন পথের কথা বলেছিল, সেই পথে একটি ইউনিট পিছন দিক দিয়ে গিয়ে সন্ত্রাসীদের ঘিরে ফেলল। সংঘর্ষে 3 জনের মধ্যে 2 জন সন্ত্রাসী মারা গেল। কিন্তু সেই সময় এক সাহসী সেনা শত্রুর গুলিতে শহীদ হলেন। তার আত্মত্যাগে সঙ্গীদের মনোবল আরও দৃঢ় হয়ে উঠল। তবে এক সন্ত্রাসী পালিয়ে গেল, সে ছিল তাদের নেতা। বিক্রম বলল, ওকে যেভাবেই হোক ধরতে হবে। পালানো সন্ত্রাসী কাছের এক গ্রামে লুকিয়েছিল এবং পাশের স্কুলে বড়সড় বিস্ফোরণ ঘটানোর ছক কষছিল। স্থানীয় পুলিশ ও সেনা সেখানে তল্লাশি শুরু করলো। এক কিশোর জানালো যে এক অচেনা লোক তাকে টাকা দিয়ে স্কুলের পাশে একটি ব্যাগ রেখে আসতে বলেছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেনারা আতঙ্কে চমকে উঠল। তারা বুঝে গেল কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে। তল্লাশি জোরদার করা হলো এবং কিছুক্ষণের মধ্যেই সেই সন্ত্রাসী ধরা পড়ল। যে ছেলেটিকে ব্যাগ রাখতে বলেছিল, জিজ্ঞাসাবাদে বিশাল এক তথ্য বেরিয়ে এলো। আমরা শুধু 3 জনই নয়, আরও একটি দল এলওসি পার হয়ে আসছে। সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে এলওসি অঞ্চলে হাই অ্যালার্ট জারি করল। সমস্ত পথ বন্ধ করে দেওয়া হলো এবং সেই সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ করে দেওয়া হলো। কয়েকদিন পর বিক্রম বলল, আংশিকা দেশকে এক বড় বিপর্যয় থেকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু যে সাহসী সেনা শহীদ হয়েছে তার আত্মত্যাগ চিরকাল স্মরণীয় থাকবে। বন্ধুরা, যারা দিনরাত সীমান্তে পাহারা দেয় তারা শুধু আমাদের নিরাপদই রাখে না, নিজেদের প্রাণ ও পরিবারের চিন্তা না করে দেশের রক্ষায় নিয়োজিত থাকে। রোদ হোক বা বৃষ্টি, হাড় কাঁপানো ঠান্ডা হোক বা দহনময় গরম, এই সাহসী সেনারা সব পরিস্থিতিতে সতর্ক থেকে আমাদের সুরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। তারা নিজের জীবনকে উপেক্ষা করে কর্তব্য পালন করে চলে। তাদের সাহস, ত্যাগ আর অক্লান্ত সমর্পণের কারণেই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। তাদের বীরত্বের কোনো তুলনা নেই, তা অমূল্য। বন্ধুরা, যদি আজকের সত্য ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং ভারতীয় সেনাদের এই বীরত্বের কাহিনী শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কমেন্টে জয় হিন্দ লিখে নিজের গর্ব প্রকাশ করুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।